নমস্কার। আজকে আমার দোকানে একজন হাওড়া থেকে এসেছেন এক ভদ্রলোক। আমার ভিডিও দেখেই এসেছেন উনি। তো উনি কয়েনের সম্বন্ধে কিছুই জানেন না, এমনকি মিন্ট মার্কও জানেন না। তো ওনাকে একটু জানিয়ে দেবো মিন্ট মার্ক কি হয়, কোথা থেকে মানে কোন কোন মিন্ট হয়, মিন্টে কি কি মার্ক হয় সেগুলো জানিয়ে দেবো। তো আসুন ওনার সাথে পরিচয় করে দিই। দাদা, আপনার নামটা কি? আমার নাম বিকাশ বিকাশ বণিক। হাওড়া থেকে আমি এসেছেন? হাওড়া থেকে এসেছি। আচ্ছা, তো আপনি কি জানতে চান বলুন। কয়েনের মিন্ট, প্রথম কথা কয়েনের মিন্ট মার্ক কিভাবে বুঝবেন? দেখুন, পৃথিবীর যে কোনো কয়েনেই কিন্তু মিন্ট মার্ক থাকে। সে ইন্ডিয়া নয়, যে পৃথিবীর যে কোনো কয়েন। আর আজকে নয়, এই আদিম যুগ মানে যবে থেকে কয়েন প্রোডাকশন আরম্ভ হয়েছে, আপনি আকবরের কয়েন নেবেন, আকবরের কয়েনও মিন্ট মার্ক আছে। আর আপনি যদি শাহ আলমের কয়েন নেন, তো তারও মিন্ট মার্ক আছে। প্রত্যেকটা কয়েনে মিন্ট মার্ক থাকে। মিন্ট মার্ক কিভাবে দেখানো হয়? মিন্ট মার্ক কিছু কিছু সময় চিহ্ন দিয়ে বোঝানো হয়, আবার অনেকটা সময় কিছু কিছু সময় ওই যে মিন্ট থেকে তৈরি হয়েছে সেই মিন্টের নামটা লেখা থাকে। যেমন আপনি যদি আমেরিকার কয়েন ধরেন, আমেরিকান কয়েনের তিনখানা মিন্ট আছে: ফিলাডেলফিয়া মিন্ট, ডেনভার মিন্ট আর সান ফ্রান্সিসকো মিন্ট। ফিলাডেলফিয়া মিন্টে কোনো মিন্ট মার্ক থাকে না, ডেনভার মিন্টে ডি লেখা থাকবে, আর সান ফ্রান্সিসকো মিন্টে এস লেখা থাকবে। আর তো এই মিন্ট মার্কগুলো কোথায় পাবেন? এই মিন্টগুলো বেসিক্যালি ডেট লেখা থাকে না, ওই ডেটের তলায় দেখবেন মিন্ট মার্ক থাকে। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে 4খানা মিন্ট আছে। বিরাট বড় দেশ, তো একটা মিন্টে কয়েন প্রোডাকশন করে গোটা ভারতবর্ষে ডিস্ট্রিবিউট করা যাবে না। তার জন্য 4টে মিন্ট আছে আমাদের। কলকাতা মিন্ট, যেটা সবচেয়ে পুরনো মিন্ট, কলকাতা মিন্ট, মুম্বাই মিন্ট, নয়ডা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। এই 4টে মিন্ট থেকে কয়েন তৈরি হয়। তবে 4টে মিন্টের মিন্ট মার্ক আলাদা আলাদা থাকে। বুঝবেন কি করে? আপনি ধরুন একটা কয়েন নিন, একটা যে কোনো কয়েন নিন, আর এই কয়েনটাতে ডেটের তলে কয়েনটা দেখাতে হবে না, কেন আমি কয়েনটা পরে দিয়ে দেবো। কলকাতা মিন্টে কি থাকবে? আর মিন্ট মার্ক কোথায় থাকবে? ডেটের তলায় থাকবে। প্রত্যেকটা কয়েন ডেটের তলাতেই মিন্ট মার্ক থাকে। কলকাতা মিন্টের মিন্ট মার্ক কি হলো? কোনো মিন্ট মার্ক থাকে না। আচ্ছা, ডেটের তলায় কোনো মিন্ট মার্ক না থাকলে ভাববেন ওটা কলকাতা মিন্টের কয়েন। আর ডেটের তলায় যদি স্টার চিহ্ন থাকে, তাহলে ভাববেন ওটা হায়দ্রাবাদ মিন্ট মার্ক। এবার স্টার চিহ্ন থাকে, ডেটের তলায় যদি স্টার চিহ্ন থাকে, ডেটের তলায় স্টার চিহ্ন মানে মিডিলে ধরুন 1980 বা 1985, যে কোনো একটা ডেট ধরুন, ওই দুটো 19 আর 85, ওই যে মাঝখানটায় থাকবে, বাঁ দিকে বা ডান দিকে থাকলে সেটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হবে না, সেটা আবার হয়ে যাবে ফরেন মিন্টের। আমাদের দেশের জন্য ফরেন মিন্টও কয়েন তৈরি করেছে, তো তাদেরও কিছু কিছু স্টার চিহ্ন আছে, কিন্তু সেটা মিডিলে থাকে না, সেটা প্রথম ডিজিটের নিচে থাকে বা শেষের ডিজিটের একটা তলায় থাকে। হায়দ্রাবাদ মিন্টের যে স্টার চিহ্ন হবে সেটা একদম ডেটের মাঝখানে হবে। নয়ডা মিন্ট আমাদের সবচেয়ে নতুন মিন্ট, মানে সবচেয়ে বাচ্চা মিন্ট, আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বাচ্চা মিন্ট। নয়ডা মিন্টের মিন্ট মার্ক কি হলো? রাউন্ড ডট, মানে আপনি একটা যদি বোঁদে বা মিহিদানা যেরকম দেখেন সেই রকম আকৃতির একটা চিহ্ন থাকবে, সেটা হলো আপনার নয়ডা মিন্টের মার্ক। ডেটের নিচেই থাকবে। আর মুম্বাই মিন্টের মিন্ট মার্ক কিরকম হবে? আমাদের ওই কাজু বরফি দেখেছেন তো, ঠিক কাজু বরফির মতো শেপ থাকবে, সেটা ডেটের তলাতেই থাকবে, তাহলে ভাববেন মুম্বাই মিন্টের মিন্ট মার্ক। এটার তলায় বলতে কি সেই মাঝামাঝি? মাঝামাঝি থাকবে, হ্যাঁ মাঝামাঝি থাকবে। এখানে হয় কি, কিছু দামি কয়েনে কি হয়, ওই মিন্ট মার্কে ফ্যাব্রিকেট করে, তখন ওইটা দেখেই বুঝতে হয় যে ওই ফ্যাব্রিকেশন করেছে। ধরুন যেমন চিত্তরঞ্জনের 2 টাকার কয়েন, একটা চিত্তরঞ্জনের 2 টাকার কয়েন, ওটা হায়দ্রাবাদ মিন্টের দামটা কয়েনটা খুব রেয়ার হয়, ওটা দাম অনেক বেশি হয়। তো অনেক সময় কি করে, কিছু যারা ফ্যাব্রিকেট করে ওই মিন্ট মানে যে কোনো একটা কয়েন নিয়ে সেইখানে নকল হায়দ্রাবাদ মিন্ট মার্ক বসিয়ে দেয়। তো সেটা থেকেই বুঝতে হয়, আমাদের সেখান থেকে বুঝতে হয় মিন্টের ওই হায়দ্রাবাদ মিন্টের যে স্টার চিহ্নটা সেটা কিরকম আছে, আর কোন জায়গায় ঠিক পজিশনে আছে কিনা, ওটা টেনে দেখতে হয় যে টেনে উঠে যাচ্ছে কিনা। তো এইরকম কয়েন আসে বাজারে, কিন্তু আমরা ধরতে পেরে যাই, তো সেই কয়েনের দাম হয় না। আর কি জানতে চান বলুন? এটা তো একটা বড় প্রশ্ন ছিল, ভালোই আপনি ক্লিয়ার করলেন আমার ডাউটটা। মানে ইন্ডিয়ার এখন সব থেকে ভ্যালু বেশি কোন কয়েন?
আমি জানি সর্বোচ্চ দাম কোন সর্বোচ্চ দাম বলতে দেখুন, ইন্ডিয়াতে ইন্ডিয়ার কয়েনের বেসিক্যালি দুটো পার্ট আছে, একটা ব্রিটিশ ইন্ডিয়া আর একটা রিপাবলিক ইন্ডিয়া। মানে 1947-এর আগের এক পার্ট, আর 1947 মানে 1835 থেকে 1947 একটা পার্ট, আর 1947 থেকে আজ পর্যন্ত একটা পার্ট। তো এবার আবার দুটো পার্টে আপনাকে বলে দিচ্ছি দু তিনটে কয়েন যেটা সবচেয়ে দামি কয়েন। যেমন প্রথম 1 টাকার কয়েন 1834 সালে উইলিয়ামের 1 টাকার উপর কয়েন। এই 1 টাকার উপর কয়েনটি খুব দামি কয়েন, কিন্তু এটা 1834 সালে এটা প্যাটার্ন কয়েন হয়, এটা সচরাচর পাওয়া যায় না, খুবই এটা প্যাটার্ন কয়েন, মানে নর্মাল সার্কুলেশনে এই কয়েনটা বেরোয়নি, এটা প্যাটার্ন কয়েন। আর এই কয়েনটা অনেক বেশি, কয়েক লাখ টাকা এটার দাম হয়। এরপরে যেটা সবচেয়ে পপুলার কয়েন, যেটা সবাই এটা অনেকেই জানে, 1939 সালের জর্জ দ্য সিক্সথের 1 টাকার কয়েন। এই কয়েনটাও কয়েক লাখ টাকায় এই কয়েনটারও দাম হয়। 1939 সালের 1 টাকার কয়েন, জর্জ সিক্সের ছবি দেওয়া কয়েন। এরপর আসি আমাদের স্বাধীনতার পরে 1947-এর পরে। 1947-এর পরে আমাদের যে ডোমিনিয়ন ইন্ডিয়া ছিল, মানে আনা সিস্টেম, 1950 থেকে আমাদের স্বাধীনতার পরে প্রথম কয়েন ছাপা হয়েছিল কিন্তু 1950 সালে। 1947, 48, 49-এর কয়েন ছাপা হয়নি, নর্মাল সার্কুলেশনে কয়েন ছাপা হয়নি। যদি কোনোদিন দেখেন যে 1948 বা 49-এর কোনো কয়েন যদি দেখতে পান, তাহলে ভাবেন এটা মোস্ট রেয়ার কয়েন, ওটা প্যাটার্ন কয়েন হবে। তো সেগুলো খুব রেয়ার কয়েন হবে, অনেক বেশি দাম হবে। নর্মাল সার্কুলেশনের কয়েন আপনার যদি ধরেন, তো 1953 সালের একটা 1 পয়সার কয়েন, এই ঘোড়ার 1 পয়সার কয়েন, 1953 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি হয়, সেটা 30-35 হাজার টাকা দাম হয়। এই সিরিজেরই আপনার 1955 সালের 2 আনার কয়েন, বলদের ছবি থাকবে, 1955 সালের 2 আনার কয়েন, এই কয়েনটা 40-50 হাজার টাকা দাম হয়। আর এরপরে যদি আসি, তো 1983 সালের 1 টাকার কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েন। হায়দ্রাবাদ মিন্টে 1983 সালের কয়েনেরও দাম খুব বেশি হয়। আর কি জানতে চান স্যার বলুন? আর এমনি নোটের ক্ষেত্রে নোটের ক্ষেত্রে এখন বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে দাদা। নোটের ক্ষেত্রে কয়েনটা আপনাকে বেসিক আপনাকে জানিয়ে দিলাম। আর কোন কয়েন দামি হয়, কয়েন দেখো, নর্মাল কয়েন দেখো, সব কয়েনের দাম হয় না। এই এত কয়েন পড়ে আছে, যেগুলো কোনো দাম নেই। আপনারা ভাববেন, যারা ভিডিও দেখছেন দেখুন, এইসব ছবিওয়ালা কয়েন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এইসব নর্মাল কয়েন চালু কন্ডিশনের কয়েনে কোনো দাম হয় না। ইউএনসি কন্ডিশন হলে তার এর চেয়ে বেশি দাম হয়। এবারে কিছু কয়েন, যেগুলো কয়েনের দাম কখন হয়, কোনো রেয়ার কয়েন, ধরুন একটা যেমন আপনি যেটা বললাম আপনাদের চিত্তরঞ্জনের হায়দ্রাবাদ মিন্টের 2 টাকার কয়েন, অন্যান্য মিন্টের কয়েন কিন্তু আপনার নর্মাল দাম, কিন্তু হায়দ্রাবাদ মিন্টে ওই কয়েনটা কম ছাপা হয়েছিল, কম পাওয়া যায়, তার জন্য তার কয়েন। তো এই যে কয়েনটা ধরুন আমি একটা কয়েন পেলাম, সেই কয়েনের আমি আপনাকে বিক্রি করলাম, তো সেই কয়েনটার ভবিষ্যৎটা কি? মানে আপনি কালেক্ট করে আপনি আবার কোথাও? যেহেতু আমার ব্যাপারটা, আমি রিসেলার, আমি কয়েন কিনি কয়েন বিক্রি করার জন্য। আমি আপনার কাছ থেকে কিনলাম, সেই কয়েনটা আমার কাছে আছে, আর একজন এলো কয়েনটা আমার কাছ থেকে কিনে। আপনার ধরুন, হ্যাঁ, কালেকশন, না, কোনো আরবিআই গভর্নমেন্টের কোনো রোল নেই এখানে। ইন্ডিয়াতে অনেক কালেক্টর আছে, ফরেনে অনেক কালেক্টর আছে, আমাদের ইন্ডিয়াতে অনেক কালেক্টর আছে। আমাদের কলকাতা কালেকশন করে, আমাদের এই ইস্টার্ন বেল্টে একটু কম দেখা যায়, কিন্তু সাউথ ইন্ডিয়াতে গিয়ে দেখবেন ঘরে ঘরে, মানে প্রত্যেকটা ফ্যামিলি, বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্করা সবাই কয়েন কালেকশন করে, স্ট্যাম্পস কালেকশন করে, বিভিন্ন ধরনের জিনিস কালেকশন করে। তো এটা শুধু কালেকশন পারপাস, কালেকশন। আর ধরুন যে 1 টাকার কয়েনটা যে 20,000 টাকা বা 30,000 টাকা বা 1 লাখ টাকা দিয়ে দাম দিয়ে কিনছে, সে কিন্তু বোকা লোক নয়, সে বোকা মানুষ নয়, সে লেখাপড়া জানা লোক, আর সে স্টাডি করে এসছে, তখনই সে কিনতে পারছে বা অ্যাফোর্ড করতে পারছে। অ্যাফোর্ড করাটা ব্যাপার না, অ্যাফোর্ড করতে পারলেই সে কেনার ইচ্ছা, যে জানে এই কয়েনটা রেয়ার কয়েন, তখনই কেনে। আমি বললাম 50,000 টাকা দাম আছে, আর আমাকে দিয়ে যে কোনো কয়েনের দাম কেউ আমাকে দিয়ে চলে যাবে না। যে কয়েনটা রেয়ার, সে স্টাডি করেছে, সে জানে, সে অনেক জায়গায় খুঁজেছে, সে কয়েনটা পায়নি, এবার যেখানে পেয়েছে আমার কাছে পাবে। আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে আমার কাছে, কিন্তু সে যে ডিলারের কাছে পাবে, যে রিসেলারের কাছে পাবে, তার কাছ থেকে কিনবে, দামের একটু এদিক ওদিক হবে, সে কিনবে। এইভাবে কয়েন কালেকশনেই যায়, কালেকশন
যারা কালেক্টর তারাই কয়েনের দাম দেয়। ঠিক আছে দাদা, বোঝাতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের।